আজ আমি তোমাদের একটা গল্প শোনাই। সেটার নাম চিলেকোঠা। ন্যাশনাল হাইওয়ে নাম্বার 40 থেকে ডাইনে রাস্তা ধরে 10 কিলোমিটার গেলেই ব্রহ্মপুর। মোড়টা আসার কিছু আগেই আদিত্যকে জিজ্ঞেস করলাম, কিরে, তোর জন্মস্থানটা একবার ঢুঁ মেরে যাবি নাকি? সেই যে ছেড়েছিস, তারপর তো আর আসিসনি। তা আসেনি, বলল আদিত্য। 29 বছর। অবশ্যই আমাদের বাড়িটা নির্ঘাত এখন ধ্বংসস্তূপ। যখন ছাড়ি তখনই বয়স ছিল প্রায় 200 বছর। স্কুলটারও কি দশা জানি না। বেশি সংস্কার হয়ে থাকলে তা চেনাই যাবে না। ছেলেবেলার স্মৃতি ফিরে পাবো এমন আশা করে গেলে ঠকতে হবে। তবে হ্যাঁ, নগাখুরো চায়ের দোকানটা এখনো থাকলে গলাটা একটু ভিজিয়ে নিলে মন্দ হয় না। ধরলাম ব্রহ্মপুরের রাস্তা। আদিত্যদের জমিদারি ছিল ওখানে। স্বাধীনতার বছর খানেকের মধ্যেই আদিত্যর বাবা ব্রজেন্দ্র নারায়ণ ব্রহ্মপুরের পাট উঠিয়ে দিয়ে কলকাতায় এসে ব্যবসা শুরু করেন। আদিত্য ম্যাট্রিকটা পাশ করেছিল ব্রহ্মপুর থেকে। কলেজের পড়াশোনা হয় কলকাতায়। তখন আমি ছিলাম ওর সহপাঠী। 76-এ আদিত্যর বাবা মারা যান। তারপর থেকে ছেলেই ব্যবসা দেখে। আমি ওর অংশীদার এবং বন্ধু। আমাদের নতুন ফ্যাক্টরি হচ্ছে দেওদারগঞ্জে। সেইটে দেখে ফিরছি আমরা। গাড়িটা আদিত্যরই। যাবার পথে ও চালিয়েছে, ফেরবার পথে আমি। এখন বাজে 3:30। মাসটা মাঘ, রোদটা মিছে। রাস্তার দুধারে দিগন্ত বিস্তৃত ক্ষেতের ধান কাটা হয়ে গেছে কিছুদিন হলো। ফসল এবার ভালোই হয়েছে। পাকা রাস্তা ধরে মিনিট 10 চলার পরেই গাছপালা, দালান কোঠা দেখা গেল। ব্রহ্মপুর হলো যাকে বলে শহর বাজার জায়গা। লোকালয়ে আসার অল্পক্ষণের মধ্যেই আদিত্য বলল, দাঁড়া, বাই স্কুল। গেটের উপর অর্ধ চন্দ্রাকৃতি লোহার ফ্রেমের ভিতর লোহার অক্ষরে লেখা ভিক্টোরিয়া হাই স্কুল, প্রতিষ্ঠা 1872। গেট পেরিয়ে রাস্তার বাঁ পাশে খেলার মাঠ, রাস্তার শেষে দোতলা স্কুল বাড়ি। আমরা দুজনে গাড়ি থেকে নেমে গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছি। স্মৃতির সঙ্গে মিলছে? আমি জিজ্ঞেস করলাম। আদপেই না, বলল আদিত্য। আমাদের স্কুল ছিল 1 তলা, আর ডাইনে ওই বিল্ডিংটা ছিল না। ওটা আমাদের হাডুডু খেলার জায়গা ছিল। তুই তো ভালো ছাত্র ছিলি, তাই না? তা ছিলুম, তবে আমার বাঁধা পজিশন ছিল সেকেন্ড। ভেতরে যাবি? পাগল। মিনিট খানেক দাঁড়িয়ে থেকে গাড়িতে ফিরে এলাম দুজনে। তোর সেই চায়ের দোকানটা কোথায়? এখান থেকে 3 ফার্লং সোজা রাস্তা, একটা চৌমাথার মোড়ে। পাশেই একটা মুদির দোকান ছিল, আর উল্টো দিকে শিব মন্দির। পোড়া ইটের কাজ দেখতে আসতো কলকাতা থেকে লোকেরা। আমরা আবার রওনা দিলাম। তোদের বাড়িটা কোথায়? শহরের শেষ মাথায়। ও বাড়ি দেখে মন খারাপ করার কোনো বাসনা নেই আমার। তবু একবার যাবি না? সেটা পরে ভাবা যাবে, আগে চা। চৌমাথায় এসে গেল দেখতে দেখতে। মন্দিরের চূড়োটা একটু আগে থেকেই দেখা যাচ্ছিল। কাছে যেতে আদিত্যর মুখ দিয়ে একটা বিস্ময়সূচক শব্দ বেরোনোর সঙ্গে সঙ্গে চোখ পড়ল একটা দোকানের উপর সাইনবোর্ডে, নগেটস টি কেবিন। পাশে মুদির দোকানটাও রয়েছে এখনো। আসলে 29 বছরে মানুষের চেহারার অনেকটা পরিবর্তন হলেও এইসব শহরের রাস্তাঘাট, দোকানপাটের চেহারা খুব একটু বদলায় না। শুধু দোকান নয়, দোকানের মালিকও বর্তমান। 60-এর উপর বয়স, রোগা পটকা চাষারে চেহারা। হিসেব করে আঁচড়ানো ধপধপে সাদা চুল, দাড়ি গোঁফ কামানো, পরনে খাটো ধুতির উপর নীল ডোরাকাটা শার্টের তলার অংশটা দেখা যাচ্ছে সবুজ চাদরের নিচ দিয়ে। কোত্থেকে এলেন আপনারা? একবার গাড়ির দিকে, একবার 2 আগন্তুকের দিকে চেয়ে প্রশ্ন করলেন নগেনবাবু। স্বভাবতই আদিত্যকে চিনতে পারার কোনো প্রশ্নই ওঠে না। দেওদারগঞ্জ, বলল আদিত্য। যাব কলকাতা। এখানে আপনার দোকানে চা খেতে আসা? তা খাবেন বই কি, শুধু চা কেন, ভালো বিস্কুট আছে, চানাচুর আছে। বরং নান খাটাই দিন 2 করে। আমরা 2 টিনের চেয়ারে বসলাম। দোকানে আর লোক বলতে কোণের টেবিলে একজন মাত্র, যদিও তার সামনে খাদ্য বা পানীয় কিছুই নেই। মাথা হিট, হয়তো ঘুমিয়ে পড়েছে। ও স্যান্ডেল মশাই, কোণের ভদ্রলোকটিকে উদ্দেশ্য করে
বেশ খানিকটা গলা তুলে বললেন নগেনবাবু। 4টে বাজতে চললো, বাড়িমুখো হন এবার, অন্য খদ্দের আসার সময় হলো। তারপর আমাদের দিকে ফিরে চোখ টিপে বললেন, কানে খাটো, চোখেও চালসে, তবে চশমা করাবেন সে সঙ্গতি নেই। বুঝলাম এই ভদ্রলোকটি একটি মশকরার পাত্র। শুধু তাই না, নগেনবাবুর কথায় যে প্রতিক্রিয়া হলো তাতে ভদ্রলোকের মাথা ঠিক আছে কিনা সে বিষয়ে সন্দেহ জাগে। আমাদের দিকে কয়েক মুহূর্তের জন্য চেয়ে থেকে শরীরটাকে একবার ঝেড়ে নিয়ে সান্যাল মশাই তার শীর্ণ ডান হাতটা বাড়িয়ে চালসে পড়া চোখ দুটো পাকিয়ে শুরু করলেন আবৃত্তি। মারাঠা দস্যু আসিছি রে ওই, কর কর সবে সাজ, আজমির গড়ে কহিলা হাঁকিয়া, দুর্গেশ দুমরাজ। এই থেকে শুরু করে ভদ্রলোক বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে দোকানের বাইরে এসে রবীন্দ্রনাথের একটা পুরো আবৃত্তি করে। কোনো বিশেষ কাউকে লক্ষ্য না করেই একটা নমস্কার ঠুকে একটু যেন বেসামালভাবেই চৌরাস্তার একটা রাস্তা ধরে চলে গেলেন সোজা, হয়তো তার নিজের বাড়ির দিকেই। চৌরাস্তায় লোকের অভাব নেই, বিশেষত মন্দিরের সামনে 8-10 জন লোক শুয়ে বসে রোদ পোহাচ্ছে। কিন্তু আশ্চর্য এই যে তাদের কারোরই এই আবৃত্তি শুনে কোনো প্রতিক্রিয়া হলো না। ব্যাপারটা যেন কেউ গ্রাহ্যের মধ্যেই আনলো না। আসলে পাগলের প্রলাপের বেশিরভাগটাই বাতাসে হারিয়ে যায়, তাতে কেউ কান দেয় না। পাগল আরও ঢের দেখেছি, তাই ঘটনাটাকে আমার মন থেকে ঝেড়ে ফেলতে কোনো অসুবিধে হলো না। কিন্তু আদিত্যর দিকে চেয়ে বেশ একটু হকচকিয়ে গেলাম। তার চোখে মুখের ভাব পাল্টে গেছে। কারণ জিজ্ঞেস করাতে সে কোনো জবাব না দিয়ে নগেনবাবুকে প্রশ্ন করল, ভদ্রলোককে বলুন তো, করেন কি? আজকের এই গল্প পাঠ এখানে শেষ করলাম। ফিরে আসবো এর শেষ অংশ নিয়ে। ভালো থেকো।